সিটি অফ টেম্পলস, টেরাকোটার শহর, এক সময়কার মল্ল রাজাদের রাজধানী, এই মল্লভূম, আমার এই শহর বিষ্ণুপুরেরই একটা ঐতিহ্যকে নিয়ে আজকের এই ব্লগটা। 1000 বছর আগে শুরু হওয়া প্রথম দুর্গাপূজা আমাদের রাজ্যের তথা আমাদের দেশের এই বিষ্ণুপুরে মা মৃন্ময়ীর মন্দিরে, সেটার ব্লগও আছে। মানে পুজোটা কিভাবে শুরু হয়েছিল 1000 বছর পূর্বে, মানে দুর্গাপুজোর যে ইতিহাসটা, সেটা নিয়েও একটা ব্লগ আছে। আর বিষ্ণুপুরের যে রথযাত্রা, বিষ্ণুপুরের বিখ্যাত তো উল্টো রথযাত্রাটা, বিষ্ণুপুরের সোজা রথযাত্রা, উল্টো রথযাত্রা, দুটো নিয়েই দুটো ব্লগ আছে আলাদা আলাদা। আর আজকের এই ব্লগটা হচ্ছে বিষ্ণুপুরের যে রাস উৎসব সেটাকে নিয়ে। বিষ্ণুপুরে মেনলি দুটো জায়গাতেই রাস উৎসব বড় করে অনুষ্ঠিত হয়, একটা হচ্ছে মাধবগঞ্জ আর একটা হচ্ছে কৃষ্ণগঞ্জ। তো এই দুটো জায়গাতেই রথযাত্রাটাও নাকি হয় বড় করে। আজকের এই ব্লগটা এই দুটো জায়গার রাস উৎসবকে নিয়ে, আর সাথে বিষ্ণুপুরের রাসযাত্রা শুরু কিভাবে হয়েছিল, কে শুরু করেছিলেন, বা রাসযাত্রাটা শুরু কিভাবে হলো বিষ্ণুপুরে, সেসব নিয়েও গল্প করবো এই ব্লগটাতে। তো চলো রাস উৎসবটা দেখতে দেখতে গল্পটা করা যাক। ফার্স্ট মাধবগঞ্জের রাস উৎসবটা ঘুরে দেখি। এই হচ্ছে মাধবগঞ্জের রাস উৎসব। মাধবগঞ্জে শ্রী মদন গোপালের যে মন্দির, সেই মন্দিরেরই চারিদিকে, মানে বাইরের দিকের যে দেওয়াল, সেই বাইরের দিকে চারদিকেই এইভাবে সমস্ত ঠাকুরকে সাজিয়ে রাসের সময় পুজো হয় আর কি। আর চারিদিকে সমস্ত ঠাকুরকে এইভাবে একসাথে সাজানোর পর এত সুন্দর দেখতে লাগে জায়গাটা। আর শ্রী মদন গোপালের এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1665 খ্রিস্টাব্দে। রানী শিরোমণি ওরফে রানী চূড়ামণি দেবী একটি কেন্দ্রীয় অষ্টভুজাকার চূড়া এবং 4টি বর্গাকার চূড়া সহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই শ্রী মদন গোপাল এখানে পূজিত হন। আর এইভাবে সমস্ত ঠাকুরকে সাজিয়ে এখানে পুজো হয় রাসের সময়। এই শ্রী শ্রী যুগল কিশোর জিউ, গোকুল চাঁদ জিউ, আর এইভাবে ঠাকুরের নামগুলো উপরে উপরে লিখে দেওয়া হয় যাতে সকলে বুঝতে পারে। আর পুরো মন্দিরের 4টে দিকেই এইভাবে সমস্ত ঠাকুরকে সাজিয়ে রেখে সামনে সামনে একজন করে, প্রতিটা ঠাকুরের সামনে সামনে একজন করে বসে থাকেন, তারাই পুজো করেন ঠাকুরের। একটা মহা আরতি হয় একটু রাত করে। যারা ভক্তরা দর্শনে আসেন তারা তাদেরকে স্নান জল দেন, প্রসাদ দেন। আর এই দিকটাতে আছেন শ্রী শ্রী রাধা দামোদর জিউ, শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন জিউ, শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউ, শ্রী শ্রী গৌর কিশোর জিউ। আর শ্রী শ্রী গৌর কিশোর জিউর এই বিগ্রহটা দেখুন, মানে শ্রীকৃষ্ণর মতোই কিন্তু 4টে হাত রয়েছে। প্রভুর এই রূপের মূর্তি কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না। আর এদিকে শ্রী শ্রী জগন্নাথ দেব, শ্রী শ্রী বলভদ্র দেব আর দেবী সুভদ্রা। আর এই বাঁদিকে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ, আর ডান দিকে শ্রী শ্রী গৌর নিতাই। মন্দিরের বাইরের দিকে দেওয়ালে এইভাবে যে চারিদিকে ঠাকুর রেখে রাসের সময় সাজানো হয়, আর মন্দিরের চারিদিক ঘিরে এইভাবে রাসের মেলা বসে, মানে রাসের দোকান আর কি। আচ্ছা, এবার তাহলে রাস উৎসবের যে ইতিহাস, মানে রাস উৎসবের প্রচলন বিষ্ণুপুরে কিভাবে হয়েছিল বা কিভাবে শুরু হয়েছিল রাস উৎসব, সেই কথায় আসা যাক। মল্ল রাজাদের 49তম রাজা রাজা বীরহাম্বির ছিলেন বৈষ্ণব ভক্ত। তিনি বৃন্দাবন থেকে বিষ্ণুপুরে বৈষ্ণব ধর্মের প্রবর্তন করেছিলেন। আর বৃন্দাবনের নাম অনুসারেই তিনি বিষ্ণুপুরের বিভিন্ন আশেপাশের যে গ্রাম, সেগুলিরও নামকরণও করেছিলেন, যেমন মথুরা, দ্বারকা। বিষ্ণুপুরের বিভিন্ন বাঁধেরও নামকরণ তিনি সেইভাবেই করেন, যমুনা বাঁধ, কালিন্দী বাঁধ। আর বিষ্ণুপুরে বৈষ্ণব উৎসবের প্রচলনও তিনিই করেছিলেন। বৈষ্ণব উৎসব বলতে এই যেমন দোল, রাস, এই উৎসব। আর এই রাস উৎসবের নিয়ে একটা ঘটনা কথিত আছে যে এই যে রাস উৎসব, সেটা সর্বপ্রথম যেখানে চালু হয় সেই জায়গাটা হচ্ছে রাসমঞ্চ, বিষ্ণুপুরের রাসমঞ্চ, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর মধ্যে একটা। এটি রাজা বীরহাম্বির নির্মাণ করেছিলেন বলেই জানা যায়। তো রাজা বীরহাম্বির যখন রাস উৎসব প্রচলন করেছিলেন, সেই সময় সমস্ত দেবদেবীকে নাকি এই মন্দিরে আনা হতো।
এবং 3 দিন ধরে এখানে এই উৎসব অনুষ্ঠিত হতো। কিন্তু কথিত আছে কোনো এক বছর সেই মন্দিরের মাথায় নাকি বাজ পড়ে, আর যেহেতু আমাদের ধর্মমতে এই বাজ পড়াটা একটা অশুভ লক্ষণ, তো তখন নাকি ওই রাসমঞ্চ থেকে রাস উৎসবটা সরিয়ে অন্য জায়গায় করা হয়। তো তখন থেকেই ওই মন্দিরে পুজো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তো এই ঘটনাটাই কথিত আছে যে এইভাবেই নাকি রাসমঞ্চ থেকে রাস উৎসবকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়, আর রাসমঞ্চে সেই থেকেই পুজো বা রাস উৎসব সব কিছু বন্ধ হয়ে যায়। আর এটাই বলা হয় যে বিষ্ণুপুরের প্রকৃত সভ্যতা শুরু হয় বৈষ্ণব ধর্মের প্রবর্তনের মধ্যে দিয়েই, আর এইভাবেই বিষ্ণুপুর ধীরে ধীরে গুপ্ত বৃন্দাবন হয়ে ওঠে। আর রাজা বীরহাম্বীরের কাছে এক বিশাল সংগ্রহ ছিল এক বৈষ্ণব পাণ্ডুলিপির। তো এক্ষেত্রেও একটা ঘটনা আছে। ইতিহাস অনুযায়ী সেই সময় মল্ল রাজাদের কাছে এমন কিছু জ্যোতিষী ছিলেন যারা নাকি একদম সঠিক ভবিষ্যৎবাণী করতে পারতেন। তারাই একসময় রাজা বীরহাম্বীরকে বলেছিলেন যে একটি নির্দিষ্ট দিনেই এই রাজ্যের উত্তর পশ্চিম প্রান্ত হয়ে একটি মূল্যবান রত্ন যাবে। তো সেই সময় রাজা সেই মূল্যবান রত্নটি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় লোক পাঠান। কথিত আছে যে তার লোকেরাই এই বৈষ্ণব পাণ্ডুলিপিটি নাকি ডাকাতি করে নিয়ে আসে। বৃন্দাবনের বৈষ্ণবরা শ্রীনিবাস, নরোত্তম এবং শ্যামানন্দের তত্ত্বাবধানে এই বৈষ্ণব পাণ্ডুলিপিটি পাঠিয়েছিলেন। ইতিহাস অনুযায়ী গোপালপুর গ্রামের একটি নিকটবর্তী স্থানে তারা যখন সারাদিন পরিশ্রম শেষে বিশ্রাম নিচ্ছিলেন, তখন রাজা বীরহাম্বীরের লোকেরা তার কাছ থেকে ওই বৈষ্ণব পাণ্ডুলিপিটি ডাকাতি করে নিয়ে আসে। তো এই ঘটনারই উল্লেখ আছে ইতিহাসে। এই হলো বিষ্ণুপুরের রাস উৎসবের প্রচলনের ইতিহাস বা ঘটনা। এই ছিল মাধবগঞ্জের রাসযাত্রা। নেক্সট এরপর ঘুরবো হচ্ছে কৃষ্ণগঞ্জের রাসযাত্রা। মাধবগঞ্জের মতোই কৃষ্ণগঞ্জেও রাস উৎসবের সময় বেশ সুন্দরভাবে সাজানো হয়। তবে মাধবগঞ্জে যেমন সাজানোর যে ব্যাপারটা সেটা মন্দিরের বাইরের দিকের দেওয়ালে, মানে মন্দির প্রাঙ্গণের মধ্যেই থাকে, মানে মন্দিরের সঙ্গে লাগোয়া। বাট কৃষ্ণগঞ্জে মন্দিরের সামনে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটাতে এইভাবে সমস্ত দেবদেবীকে সাজানো হয়। তো চলুন এদিক থেকেই শুরু করা যায় কৃষ্ণগঞ্জের রাস উৎসব দেখা। প্রথমেই আছেন শ্রী শ্রী ছোট মদন মোহনজিউ। আর এইখানে প্রভুকে কি অপূর্ব সুন্দর সাজে সাজানো হয়েছে দেখুন। বেশ সামনে একটা ময়ূরাকৃতির নৌকোর মতো করে অপূর্ব সুন্দর সাজানো হয়েছে এই জায়গাটা। মানে এখান থেকে সরে আসাটাই মুশকিল, এত অপূর্ব লাগছে এই জায়গাটা। মন্দির, এখানে মন্দিরের সিঁড়িতে বসে সকলে এই সামনে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে সেইগুলো উপভোগ করছেন। বাকি সমস্ত দেবদেবীকে সাজানো হয়েছে এই দিকটাতে, এই ফাঁকা জায়গাটাতে। প্রথমেই শ্রী শ্রী ত্রিভঙ্গ মুরারিজিউ। আর এখানে প্রভুর বিগ্রহটা দেখুন, বেশ সিংহাসনে বসে শ্রী রাধার সাথে অপূর্ব লাগছে এই বিগ্রহটা। তারপরেই আছেন শ্রী শ্রী দেবকীনন্দনজিউ, শ্রী গোপাল। সব প্রভুদের দর্শন করতে করতে বিষ্ণুপুরের যে রাস উৎসবটা মানে কিভাবে কি হয় সেই সব ব্যাপারে বলি একটু। বিষ্ণুপুরের যে এই রাস উৎসবটা সেটা 5 দিন ধরে অনুষ্ঠিত হয়। রাস পূর্ণিমার দিন থেকে শুরু করে 5 দিন ধরে এই উৎসবটা হয় আর কি। মাধবগঞ্জ, কৃষ্ণগঞ্জ, আরও 2-1 জায়গাতে হয়তো হয়, বাট এই দুটো জায়গাতে বড় করে হয় এই উৎসবটা। বেশ ভিড় হয়, প্রচুর মানুষ আসে এই রাস উৎসবটা দেখতে। আর এই রাস উৎসবের 5 দিনই সমস্ত প্রভুকে এইভাবে সাজানো হয় এত সুন্দরভাবে। আর রাস উৎসবের যে মহা আরতিটা হয় সেটা একটু লেট করে হয়, রাত্রি 10:30 নাগাদ। প্রতি বছরই এই মহা আরতির যে টাইমিংটা, সময়টা মোটামুটি একই থাকে, রাত্রি 10:30 নাগাদ। তবে রাত হলেও মহা আরতির সময় কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রচণ্ড ভিড় থাকে।
এই যে সমস্ত দেবদেবী দেখছেন এখন এখানে একসাথে সাজানো রয়েছে, সেইগুলো তো বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির থেকে আনা হয়, রাসের সময় দেন এখানে সাজানো হয়। তো এই সমস্ত দেবদেবীর একসাথে যে আরতিটা, এটা দেখতে অপূর্ব লাগে। মানে একসাথে এতগুলো দেবদেবীর আরতি, এই মহাআরতিটাও আমরা দেখবো এরপর। এই হলো কৃষ্ণগঞ্জের যে রাসযাত্রা, মানে রাস উৎসব যেভাবে হয় আর কি, যেভাবে সাজানো হয় সবটা। আমরা এখন রাসের যে মহাআরতিটা দেখব, সেটা হচ্ছে মাধবগঞ্জের রাস উৎসবের। ভালোই লেগেছে বিষ্ণুপুরের রাসযাত্রাকে কেন্দ্র করে এই ব্লগটা। বিষ্ণুপুরের রাসযাত্রার যে ইতিহাস, মানে শুরু হওয়ার, সেটাকে নিয়ে এই ব্লগটা। তো সব মিলিয়ে মিশিয়ে আশা করছি ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব এক্সপ্লোরিং মুভমেন্টস। আর যারা বিষ্ণুপুরের এই ব্লগটা দেখছো তারা কিন্তু মাস্ট শেয়ার করবে এই ব্লগটা, কেননা এটা আমাদের শহরের, আমাদের জায়গার ঐতিহ্যকে নিয়ে এই ব্লগটা। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। Till then, be safe, be well, and be happy. Bye-bye.